কখনো কি মনে হয়েছে যে ডাক্তারদের মতো এত বুদ্ধিমান পেশাদাররাও কেন ইনভেস্টিংয়ের জগতে এসে হোঁচট খান? বেশ অবাক করা প্রশ্ন, তাই না? চলুন আজ এই ব্যাপারটা একটু খতিয়ে দেখি। আজ আমরা দেখব কিভাবে নিজের জন্য একটা মজবুত আর্থিক দুর্গ গড়া যায়। আর এই দুর্গের ভিত্তি হল বিনিয়োগের 4টি স্তম্ভ। আমাদের আজকের এই পুরো আলোচনাটা কিন্তু উইলিয়াম জে বার্নস্টাইনের কাজের উপর ভিত্তি করে তৈরি। উনি এই বিষয়গুলোকে খুব সহজভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। তো আজকের আলোচনায় থাকছে ইনভেস্টিং কি আর্ট নাকি সায়েন্স। এরপর আমরা এক এক করে দেখব 4টে স্তম্ভ: থিওরি, বাজারের ইতিহাস, ইনভেস্টরদের সাইকোলজি আর ওয়াল স্ট্রিটের খেলা। সবশেষে দেখব এই সব মিলিয়ে কিভাবে একটা সলিড স্ট্র্যাটেজি বানানো যায়। আচ্ছা, বুদ্ধিমান লোকেরা কেন বাজে ইনভেস্টর হন? মূল কারণটা হলো অনেকেই ভাবেন ইনভেস্টিং একটা আর্ট, একটা শিল্প, কিন্তু আসলে এটা মেডিসিনের মতোই একটা সায়েন্স। এরও কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে। আর এই সায়েন্সের ভিত্তিটাই হলো 4টে স্তম্ভ। এগুলো হলো থিওরি, ইতিহাস, সাইকোলজি আর বিজনেস। এই 4টে জিনিস ঠিকঠাক বুঝতে পারলেই কিন্তু সফলভাবে ইনভেস্ট করা সম্ভব। তো চলুন প্রথম স্তম্ভটা দিয়ে শুরু করা যাক। ইনভেস্টিংয়ের থিওরি, মানে এর পেছনের মূল সূত্রগুলো কি। এখানে আমরা রিস্ক আর রিটার্নের যে একটা অকাট্য গাণিতিক সম্পর্ক আছে সেটা বোঝার চেষ্টা করব, অনেকটা ফিজিক্সের মাধ্যাকর্ষণ সূত্রের মতো, যা চাইলেও বদলানো যায় না। এখানেই আসছে গর্ডন ইকুয়েশন। এটা কিন্তু বেশ শক্তিশালী একটা ফর্মুলা। বাজারের প্রতিদিনের হইচই, প্রচার এসবের বাইরে গিয়ে লং টার্মে স্টক মার্কেট থেকে কেমন রিটার্ন আসতে পারে সেটার একটা ধারণা দেয়। ব্যাপারটা খুবই সহজ। মার্কেট রিটার্ন হলো ডিভিডেন্ড ইল্ড, মানে কোম্পানি যে লভ্যাংশ দিচ্ছে সেটার হার, আর তার সাথে যোগ হবে ডিভিডেন্ড গ্রোথ, মানে ভবিষ্যতে ওই লভ্যাংশ কতটা বাড়তে পারে। ব্যাস। জন বোগলের একটা দারুণ কনসেপ্ট আছে। উনি রিটার্নকে 2 ভাগে ভাগ করেছেন। একটা হলো ফান্ডামেন্টাল রিটার্ন, এটা হলো আসল সিগন্যাল, মানে ডিভিডেন্ড আর কোম্পানির গ্রোথের ওপর ভিত্তি করে যা আসে। লং টার্মে এটাই সম্পদ তৈরি করে। আর অন্যটা হলো স্পেকুলেটিভ রিটার্ন। এটা হলো বাজারের শর্ট টার্ম ওঠানামার ফলে তৈরি হওয়া কোলাহল বা নয়েজ। এটা খুব বিভ্রান্তিকর, আর এর ওপর ভরসা করাটা বেশ ঝুঁকির। বেশ, থিওরি তো গেল। এবার আসা যাক দ্বিতীয় স্তম্ভে, বাজারের ইতিহাস, বা বলা যেতে পারে মার্কেট ম্যাডনেস। এখানে আমরা দেখব ইতিহাসের পাতা থেকে শিক্ষা না নিলে একজন ইনভেস্টরের অবস্থা কতটা খারাপ হতে পারে। এই টাইমলাইনটা একবার দেখুন। 1720 সালের সাউথ সি বাবল থেকে শুরু করে 2000 সালের .com মেনিয়া পর্যন্ত কি দেখতে পাচ্ছি আমরা? এই যে বাজারের পাগলামি, এটা কিন্তু নতুন কিছু না। এটা একটা চক্রের মতো, যা মোটামুটি প্রতি জেনারেশনেই একবার করে ফিরে আসে। আর স্যার জন টেম্পলটনের এই কথাটা তো একেবারে সোনায় বাঁধানো। এবার পরিস্থিতি ভিন্ন। এই 4টে শব্দই নাকি ইংরেজি ভাষায় সবচেয়ে দামি। মানে হলো, যখনই সবাই ভাবতে শুরু করে যে পুরনো নিয়ম আর খাটবে না, তখনই আসলে বিপদ ঘনার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটাই ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। থিওরি বুঝলাম, ইতিহাসও দেখলাম, কিন্তু সবচেয়ে কঠিন প্রতিপক্ষটা কে জানেন? সেটা হলো আমরা নিজেরাই। এটাই হলো আমাদের তৃতীয় স্তম্ভ, সাইকোলজি। চলুন দেখি কিভাবে আমাদের নিজেদের মনই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে। আচ্ছা, ভাবুন তো, শেয়ার বাজারে একজন বিনিয়োগকারীর আসল প্রতিযোগী কে? অন্য ইনভেস্টররা? বড় বড় ফান্ড ম্যানেজাররা? না, আসল প্রতিযোগী হল একটা শিম্পাঞ্জি যে খবরের কাগজের স্টক পেজে ডার্ট ছুঁড়ে মারছে। শুনতে অবাক লাগলেও বার্নস্টাইনের এই উপমাটা এটাই বোঝায় যে শর্ট টার্মে বাজারকে হারানোর চেষ্টা করাটা প্রায় একটা র্যান্ডম খেলার মতো। আর শুধু কথার কথা নয়, ডেটাও তাই বলছে। দেখুন, 20 বছরের সময়কালে 10%-এরও কম প্রফেশনাল ফান্ড ম্যানেজার খরচ বাদ দিয়ে মার্কেটকে নিয়মিত হারাতে পারেন। ভাবা যায়, প্রফেশনালসদেরই যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ বিনিয়োগকারীর কথা তো ছেড়েই দিলাম। তাহলে আমরা ভুলটা করি কোথায়? বিহেভিয়ারাল ফিন্যান্স আমাদের কয়েকটা সাধারণ ভুলের কথা বলে। যেমন, আমরা খুব বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়ি।
কিছু কিছু স্টকের জন্য আমরা দরকারের চেয়ে অনেক বেশি দাম দিয়ে ফেলি, আবার অতিরিক্ত ট্রেড করি, যার ফলে শুধু শুধু খরচ বাড়ে, আর সবশেষে আবেগতাড়িত হয়ে কেনা বেচার সিদ্ধান্ত নিই। ওকে, এবার আসা যাক আমাদের শেষ এবং চতুর্থ স্তম্ভে, ওয়াল স্ট্রিটের খেলা। এখানে আমরা বুঝব যে একজন ব্রোকার কিন্তু সবসময় একজন বিনিয়োগকারীর বন্ধু নয়। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একজন ইনভেস্টরের লক্ষ্য কি? কম খরচে লং টার্মের জন্য পোর্টফোলিও বাড়ানো আর রাতে শান্তিতে ঘুমানো। আর ব্রোকারের লক্ষ্য? বেশি বেশি কেনাবেচা করানো, যাতে কমিশন বাড়ে, আরও বেশি অ্যাসেট তাদের কাছে নিয়ে আসা। মানে দুজনের স্বার্থের মধ্যে একটা পরিষ্কার সংঘাত রয়েছে। তো আমরা 4টে স্তম্ভ নিয়ে আলোচনা করলাম: থিওরি, ইতিহাস, সাইকোলজি আর ওয়াল স্ট্রিটের বিজনেস মডেল। এখন প্রশ্ন হলো, এই সব কিছুকে একসাথে মিলিয়ে কিভাবে একটা সলিড পোর্টফোলিও তৈরি করা যায়? খুব সহজভাবে বললে এই 4টে ধাপ মনে রাখলেই হবে। প্রথমত, থিওরিটা জানুন। দ্বিতীয়ত, ইতিহাস থেকে শিক্ষা নিন। তৃতীয়ত, নিজের সাইকোলজিকে নিয়ন্ত্রণে রাখুন, নিজের আবেগকে কাবুতে রাখুন। আর চতুর্থত, ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রির বিজনেসটা বুঝুন। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এই কাজগুলো করার জন্য খুব বেশি পরিশ্রম বা বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। একটু চেষ্টা করলেই এমন একটা পোর্টফোলিও ডিজাইন করা সম্ভব, যা এর ডাইভার্সিফিকেশন আর কম খরচের কারণে বেশিরভাগ প্রফেশনালসদের ম্যানেজ করা অ্যাকাউন্টের থেকেও ভালো পারফর্ম করবে। শেষ কথা হলো, একজন সফল ইনভেস্টর হওয়ার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। আসল জিনিসটা হলো ডিসিপ্লিন আর ধৈর্য। বাজারের হাজারো উত্থান পতনের মধ্যেও নিজের স্ট্র্যাটেজিতে অটল থাকার মানসিকতাই সাফল্যের মূল চাবিকাঠি।